দেখুন, এই আমার ঘর, আপনি থাকতে পারবেন কিনা দেখুন। আগে আমার একটি থাকার জায়গার দরকার, আমি এইখানেই বেশ মানিয়ে নিতে পারবো। মশাই কি কামারপুকুর থেকে সরাসরি কলকাতায়? আগে হ্যাঁ। ও, তা জীবিকা কি? আগে ব্রাহ্মণ কর্ম, আমি পুজো আর্চাও করি, তবে মনোগত বাসনা একটি টোল খুলব। টোল খুলবেন কলকাতায়? আগে এখানেই যদি কোনো জায়গা টায়গা পাই। আসলে এখানে অনেক বিদ্যানুরাগী মানুষের বাস শুনেছি। পারবেন কলকাতায় টোল চালাতে আপনি? এখানে সব কেতা দুরস্ত ভদ্রজনেরা থাকেন। শহরে এখন ইংরেজি শিক্ষার চল, এসব দিকেই তাদের মন। আপনার কাছে কেউ ছেলেপুলে পাঠাবে? আগে সে ব্যবস্থা তো করতে হবে। সবাই যদি ইংরাজি শিক্ষাই নেয় তাহলে আমাদের দেশজ শিক্ষার কি হবে? আপনি কি জীবিকা অর্জন করতে কলকাতায় এসেছেন, না দেশ সেবা করতে? আগে আমি সেরকম ভেবে কিছু বলিনি। আপনার শিক্ষা দীক্ষা লেখাপড়া কত দূর? সে বিশেষ কিছু নয়। তবুও? আমি গ্রামের সাহিত্য ও ব্যাকরণ শাস্ত্র পাঠ করেছি, তারপর শান্তি অধ্যয়নও করেছি। এছাড়া আদ্যাশক্তির উপাসনা করেছি এবং গুরুর কাছে দেবী মন্ত্র পেয়েছি। তারপর বাবার কাছে শাস্ত্র অধ্যয়নও নিরন্তর পেয়েছি। এছাড়া ব্যবহারিক জীবনে স্মৃতির বিধান, শান্তি সস্তায়নের বিধান, এসব কাজকর্ম প্রচুর করেছি। একসময় জ্যোতিষ চর্চা করতাম এবং যারা আমাকে স্নেহ করতেন তারা স্নেহের প্রশস্তি গাইতে গিয়ে কখনো কখনো এ কথাও আমাকে বলতেন যে আমি নাকি জ্যোতিষবিদ্যায় সিদ্ধি লাভ করেছি। সে কি, এই যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, একবার দেখুন তো আমার যে বৈষয়িক মোকদ্দমাটি চলছে তাতে আমি জিতবো কিনা। মাফ করবেন, আমি ওই বিদ্যাটির চর্চা ছেড়ে দিয়েছি। আপনি আমাকে ভুল বুঝবেন না। পরম ঈশ্বরের কাছে আমার এই প্রার্থনা ছিল যে আমার এই কৃত বিদ্যাটি যেন আমার ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়। তাতে যদি আমাকে লোকে জ্যোতিষশাস্ত্রে মূর্খ বলতো তাও আমার কাছে গ্রহণযোগ্য ছিল। লোকে যদি বলতো যে রামকুমার চাটুর্যের সমস্ত স্বাস্থ্য শিক্ষা মিথ্যা, তাও বুঝি আমি আজকের চেয়ে অনেক সুখী থাকতাম। সে কি, এসব কি বলছেন? আমি আমার স্ত্রীর মৃত্যু যোগ দেখতে পেয়েছিলাম। তারপর থেকেই আমার জীবনের প্রতিটি মুহূর্ত আমি আতঙ্কের মধ্যে কাটিয়েছি। আমি আর কারোর কোনো ভাগ্য গণনা কখনো করিনি। আমার সমস্ত চাওয়া নিষ্ফল থেকেছে। আমার ভাগ্য গণনা নির্ভুল প্রমাণিত হয়েছে। আমার স্ত্রী আমার 30 বছরের জীবন সঙ্গিনী আমায় ছেড়ে চলে গিয়েছেন। আমি জ্যোতিষ পণ্ডিতদের দিয়ে আমার গণনা যাতে ভ্রান্ত হয় তা প্রমাণ করার চেষ্টা করেছিলাম। এও চেয়েছিলাম যে আমার গণনাকৃত মৃত্যু যোগটির থেকে আমার স্ত্রী যাতে দূরে থাকেন, যাতে আমার স্ত্রী সন্তান সম্ভব না হন। কিন্তু না। থাক ওসব কথা, ও বিষয়ে আর আলোচনা নাই বা করলেন। আপনি আজ থেকে আমার বাড়িতে থাকতে পারেন, আমার কোনো দ্বিধা নেই। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আজকের রাতটুকু আপনি আমার অন্ন গ্রহণ করুন, আমি সেই ব্যবস্থা করছি। কাল থেকে না হয় আপনার ব্যবস্থা আপনিই করবেন। নিন, আপনার জিনিসপত্র আপনি গুছিয়ে রাখুন।
আর হ্যাঁ, আজ থেকে আমার ঘরে যত আসবাবপত্র আছে আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। এখন আমি আসি। রামকুমারের মনের অবস্থা আমি বুঝি বৌঠান, কিন্তু এত তাড়াতাড়ি ও সিদ্ধান্তটা নিয়ে ফেলল। সিদ্ধান্ত আগেই নিয়েছিল, এতদিন আমিই ঠেকিয়ে রেখেছিল, কিন্তু আর পারলাম না। চারদিকে এত ধার দেনা, সংসারে রুজি রোজগারও কমে এসেছিল। বৌমা চলে যেতে সংসারের লক্ষ্মীও চলে গেল। বৌমা আমার সুলক্ষণা ছিল ঠাকুরপো, আমার বেশ মনে আছে। বৌমা এই ঘরে আসার পর থেকেই আমাদের সংসারের অভাব কমতে থাকে। উনি চলে গেলেন, মানুষটার অভাব ছাড়া আর কোনো অভাব আমরা বুঝতে পারিনি। অবশ্য এর জন্য আপনি, পাইন মশাই, এদের কাছেও আমি কম কৃতজ্ঞ নই। কৃতজ্ঞতা কেন জানাচ্ছেন বৌঠান? আচ্ছা বৌঠান, আমি কি আপনার অনাত্মীয়? যাকে সেসব কথা, এখন কি দিয়ে কি হবে সেইটা ভাবুন। আমি আর কি ভাবব? রঘুবীরের যা ইচ্ছে তাই হবে। তাহলেও রঘুবীর চেয়েছেন, তাই এই বয়সে আমি নতুন করে মায়ায় জড়াচ্ছি। নইলে এই বয়সে আমাকে এই ভার নিতে হয়? মা বেটি তো আতুরে রেখে চলে গেল, এখন আমি ওকে কি করে সামলাই বলুন তো? আচ্ছা, রামকুমার তো চলে গেল, ওই বাচ্চাটাকে ছেড়ে ও থাকবে কি করে বৌঠান? জানি না, হয়তো ওই ছেলের জন্যই ওর যাওয়ার তাড়া আরো পেয়ে বসলো। বৌঠান, ওই ছেলেতে ওর আকাঙ্ক্ষার ধন ছিল না ঠাকুরপো। যবে থেকে টের পেয়েছে ওর আসার কথা, তবে থেকেই ভয়ে আতঙ্কে সিটিয়ে থাকতো খোকা। নিজের বউয়ের মরণযোগও দেখতে পেয়েছিল, দিন রাত চাইতো যে কোনো ভাবে সব হিসেব উল্টে যাক, কিন্তু তা তো হবার নয়, হয়নি। শ্রীরাম